সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে রৌনক বলে, তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে? আমি কি তোমায় ক্যারি করব? তৎক্ষণাৎই চিত্রলেখার বাড়ন্ত কদম থমকে যায়। মুখ তুলে রৌনকের মুখের দিকে তাকায় সে। অবাক হয়ে চিত্রলেখার চোখগুলো গোল গোল হয়ে গেছে। এক্ষুনি মনে হয় কোটর থেকে বেরিয়ে আসবে। চিত্রলেখার চোখ মুখের অবস্থা দেখে হাসি পায় রৌনকের, কিন্তু এই মুহূর্তে সে হাসে না। নিজের মুখভঙ্গি স্বাভাবিক ধরে রাখে। জিজ্ঞেস করে, এনিথিং রং? মাথা ঝাঁকায় চিত্রলেখা, মুখে বলে, আমার হাঁটতে কষ্ট হচ্ছে। আমার তোমাকে ক্যারি করতে একটুও কষ্ট হবে না। বলেই আবার দুজনে উপরের দিকে আগায়। দোতলায় উঠে করিডোর ধরে ডান দিকে এগিয়ে গেলেই রৌনকের রুম। দোতলার এই পাশটাই রৌনক থাকে, অন্য পাশে মিম ও মিশকাতের ঘর। দিলারা জামান তানিয়া দুজনেই নিচতলায় থাকেন। নিজের ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে রৌনক। দরজাটা ভেতরের দিকে ঠেলে দিয়ে চিত্রলেখাকে বলে, দিস ইজ ইয়োর বেডরুম। ও অ্যাকচুয়ালি তোমার একা নয়, আমাদের, আওয়ার বেডরুম। চিত্রলেখার মুখে কোনো কথা নেই, কেবল মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সে। রৌনকের ভেতরে যে এমন সাইডও আছে তা চিত্রলেখার চিন্তা ভাবনায় কখনো ছিল না, অবশ্য থাকার কথাও নয়। সে কখনোই রৌনককে নিয়ে আলাদা করে ভাবেনি, ভাবার মতো কোনো সম্পর্ক তাদের ছিল না আগে কখনো। চিত্রলেখার হাত ধরে রেখেই তাকে নিয়ে রুমে প্রবেশ করে রৌনক। ঢুকতেই চিত্রলেখা দেখে তারা একটা ব্যক্তিগত লিভিং রুমে প্রবেশ করেছে। রুমের ডান পাশে দেওয়াল জুড়ে সোফা বসানো আর বাম পাশে একটা টেবিল, পেছনে দেওয়াল কেবিনেট। ব্যক্তিগত অসিফ সেট আপ দেখলেই বোঝা যায়। চিত্রলেখাকে নিয়ে এগিয়ে যেতে যেতে রৌনক বলে, আমার বন্ধুরা কখনো আসলে এখানে বসে আড্ডা দেওয়া হয়। তাছাড়া ও পাশে বসে আমি অফিসের কাজ করি। বাসা থেকে অফিস করলেও এখানেই কাজ করা হয়, আমার পার্সোনাল অফিস বলতে পারো। চিত্রলেখা মনে মনে ভাবে সে ঠিকই ধরেছে। এগিয়ে গিয়ে রৌনক আর একটা দরজা খোলে। রৌনকের বেডরুম এতদিন তার একার ছিল, আজ থেকে তাদের দুজনের। চিত্রলেখার হাত ধরে তাকে নিয়ে বেডরুমে প্রবেশ করতে করতে রৌনক বলে, ওয়েলকাম টু মাই লাইফ, মাই ওয়ার্ল্ড, ওয়েলকাম। চিত্রলেখা চুপ করেই রয়, কথা নেই তার মুখে। রৌনক নিজেই চিত্রলেখার বাহুতে ধরে তাকে বিছানায় বসিয়ে দেয়। নিচের দিকের মধ্যেখানে পা ঝুলিয়ে বসে আছে চিত্রলেখা। তাকে বসিয়ে দিয়ে রৌনক বলে, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। রৌনক ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। সে চলে যেতেই চিত্রলেখা চারিদিকে চোখ বোলায়। একদম সিম্পল গেট আপ রুমের। দেওয়ালের রং অফ হোয়াইট। দেওয়ালের রঙের সঙ্গে মিলিয়ে বিছানায়ও একই রঙের চাদর বিছানো। বিছানার ডান পাশটায় দুজনের জন্য দুটো সিঙ্গেল সোফা, চেয়ার, সঙ্গে ছোট টি টেবিল। খুঁটিয়ে খুঁটিয়ে রুমটা দেখতে ব্যস্ত চিত্রলেখা। বিছানার ডান পাশে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে। তারপরেই দেওয়াল জুড়ে পর্দা ফালানো। পর্দাগুলো অফ হোয়াইট রঙের। ওখানে সম্ভবত জানালা আছে, তাই পর্দা লাগানো। কিন্তু এত বড় জানালা, ভাবে চিত্রলেখা, কারণ সম্পূর্ণ দেওয়াল জুড়ে পর্দা। বিছানার ঠিক অপোজিট দেওয়ালে একটা মস্ত বড় টেলিভিশন ফিট করা। আসার সময় বাইরের ঘরের দেওয়ালে ছবির ফ্রেম লাগানো দেখেছে চিত্রলেখা, কিন্তু এই ঘরের দেওয়ালে কোনো ছবির ফ্রেম নেই। চারিদিকে চোখ বুলিয়ে তার অবাক লাগে। বেশি অবাক লাগে এটা দেখে যে এই ঘরে না আছে একটা আলমারি আর না আছে ড্রেসিং টেবিল। কাপড় চোপড় রাখার জন্য কি তাহলে আলাদা ঘর আছে, ভাবে চিত্রলেখা। অবশ্য কাপড় চোপড় রাখার আলাদা ঘর থাকলে সে একটুও অবাক হবে না। এত বড়লোক মানুষের সবকিছু আলাদা হওয়ারই কথা। ওদের মতো তো এক ঘরে সব থাকার কথাও নয়। ওরা তো 2 রুমের একটা বাসায় 4-5 জন থাকতে পারে, কিন্তু বড়লোকদের তো 2 জন মানুষের জন্যেও ডুপ্লেক্স কম হয়ে যায়। সেই তুলনায় এই বাড়ির সদস্য সংখ্যা একদম কম মনে হয়নি চিত্রলেখার। মুগ্ধ হয়ে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে ঘর দেখতে ব্যস্ত চিত্রলেখার বিস্ময় কাটে দরজা খোলার শব্দে। রৌনক বেরিয়ে এসেছে, গায়ের কাপড় বদলে গেছে তার। চিত্রলেখার জানতে আগ্রহ হয় এই দরজার ভেতর ওখানে কি আর একটা ঘর।
যেখানে রৌনকের কাপড় চোপড় রাখা আছে। জানতে আগ্রহ হলেও সে কিছু জিজ্ঞেস করে না, তার দ্বারা সম্ভব হবেও না নিজে থেকে কিছু জিজ্ঞেস করার। রৌনক এগিয়ে এসে চিত্রলেখার মুখোমুখি বসে পড়ে। ফ্লোরে পায়ের উপর ভর দিয়ে বসে মুখ তুলে চিত্রলেখার চোখে চোখ রাখে সে। হাত বাড়িয়ে নিজের দুহাতের মুঠোয় চিত্রলেখার হাত আঁকড়ে ধরে। আতঙ্কে সংকুচিত হয়ে আসে চিত্রলেখা। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। টের পায় ক্রমশ নিঃশ্বাস নিতে কিঞ্চিত কষ্ট হচ্ছে তার। শরীর কাঁপতে আরম্ভ করেছে। চেষ্টা চালায় কিন্তু নিজেকে সামলে নিতে হিমশিম খায় সে। রৌনক জিজ্ঞেস করে, আপসেট? মাথা ঝাঁকায় চিত্রলেখা। রৌনক আবারও জিজ্ঞেস করে, নিচের সিচুয়েশনটার জন্য আই অ্যাম সরি। আমি চাইনি এমন কিছু হোক, তারপরেও আমি কথা দিচ্ছি আমি থাকতে কেউ কখনো তোমাকে ছোট করতে পারবে না। অলওয়েজ যে কোনো পরিস্থিতিতে আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করব, কথা দিচ্ছি। আমি থাকতে আমার চন্দ্রলেখাকে কেউ কষ্ট দিতে পারবে না, কাউকে আমি অ্যালাউ করব না, আই প্রমিস। অস্ফুট স্বরে চিত্রলেখা বলে, আমার নাম চিত্রলেখা, চন্দ্রলেখা নয়। ডান দিকে তাকিয়ে ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে আবার চিত্রলেখার মুখের দিকে তাকায় রৌনক। আগের চাইতে আরো শক্ত করে হাত ধরে বলে, অন্য সবার জন্য তুমি চিত্রলেখা হলেও আমার জন্য তুমি চন্দ্রলেখা। চন্দ্রলেখা? হ্যাঁ, তুমি আমার চন্দ্রলেখা। চাঁদ ছাড়া যেমন রাত অসম্পূর্ণ, তেমনি তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। এক মুহূর্ত চুপ থেকে রৌনক আবারও বলে, তবে শুধু আমার জন্য। তোমায় চন্দ্রলেখা কেবল আমি ডাকবো, অন্য কারো এই নামে ডাকার পারমিশন নেই। রৌনকের কথায় অদৃশ্য কাঁপন ধরে চিত্রলেখার অঙ্গে। এই কাঁপন নগ্ন চোখে দেখতে পাওয়া যায় না, কেবল অনুভব করা যায় হৃদয় দিয়ে। অদৃশ্য কাঁপনে চিত্রলেখার ঠোঁট যুগল মৃদু কাঁপে। রৌনক তার দৃষ্টি সরায় না, স্থির নয়নে তাকিয়ে রয়, যেন জনম জন্মন্তরে না দেখতে পাবার পিপাসা মেটাতে ব্যস্ত সে। চিত্রলেখার কম্পিত ওষ্ঠদয় যেন রৌনককে বলতে চায় তার দৃষ্টি সরিয়ে নিতে। ওই দৃষ্টির বহুময় এই চাহনি আর সইছে না তার পরাণে, কিন্তু ঠোঁট তাকে সঙ্গ দেয় না। ফলাফল কিচ্ছু বলতে পারে না সে রৌনককে। নিজের দৃষ্টির চাহনি দিয়েই বুঝি চিত্রলেখাকে বশ করার প্রতিজ্ঞা করেছে সে। বেশ কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থাকার পর রৌনক বলে, তুমি কি জানতে না আমার আগে একটা বিয়ে হয়েছিল? এতক্ষণে রৌনকের কথায় ঘোর কাটে চিত্রলেখার। স্বাভাবিক হবার চেষ্টা করে মাথা ঝাঁকায় সে। ফস করে আবারও নিঃশ্বাস ছেড়ে রৌনক বলে, অফিসে কম বেশি সবাই জানে আমি ডিভোর্সি। আগে একটা বিয়ে হয়েছিল আমার, সেটা ডিভোর্স হয়ে গেছে। শোনোনি? না। 3 বছরে কখনো শুনোনি? আমি আসলে এই ধরনের গসিপে কখনো বসতাম না। অনেকেই সিনিয়রদের পার্সোনাল লাইফ নিয়ে গসিপ করতো, কিন্তু আমি কখনো এখানে বসতাম না। কারোর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না, রুচিতে আটকায়, তাই কখনো জানা হয়নি। অফিসের সবাই কম বেশি জানে বিষয়টা, তাই ধরেই নিয়েছিলাম তুমিও জানো, আর জেনেই রাজি হয়েছো আমি বিয়ে করতে। চিত্রলেখা কিছু বলার মতো খুঁজে পায় না। রৌনক নিজেই জিজ্ঞেস করে, রাগ করেছো? কষ্ট পেয়েছো? জোরে জোরে মাথা ঝাঁকায় চিত্রলেখা। বলে, আপনার আগের বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কোনো মাথা ব্যথাও নেই। কোনো মাথা ব্যথা নেই? অবাক হয় রৌনক। চিত্রলেখা বলে, না। ও রিয়েলি? তৎক্ষণাৎই উঠে দাঁড়ায় রৌনক। চিত্রলেখাকে কিছু বোঝার সুযোগ না দিয়েই পেছন দিকে বিছানায় ঠেলে দেয়। সঙ্গে এসে নিজে চিত্রলেখার উপরে চলে আসে। চিত্রলেখার শরীর জুড়ে রৌনক জড়িয়ে আছে। মুখের ঠিক উপরেই মুখ, তবে এদিকটায় খানিক দূরত্ব রয়েছে। এবারে রৌনক বলে, কোনো সমস্যা নেই? মাথা ঝাঁকায় চিত্রলেখা। কোনো মাথা ব্যথা নেই? এবারেও মাথা ঝাঁকায়, তবে মৃদুভাবে। ইতিমধ্যেই চিত্রলেখার শরীর জমে ক্ষীর পাথর হয়ে আসছে যেন। শরীর জুড়ে কাঁপুনিও শুরু হয়ে গেছে। এই কাঁপুনি সম্ভবত রৌনক টের পেয়েছে, তাই তো তার চোয়াল জুড়ে দুষ্টুমি ভরা হাসি। চিত্রলেখার অঙ্গের কাঁপুনি আরও খানিকটা বাড়াতে হাত বাড়িয়ে তার গাল স্পর্শ করে রৌনক নিবিড়ভাবে। চিত্রলেখা উপলব্ধি করে এই স্পর্শ ভীষণ বাড়াবাড়ি রকমের গাঢ় স্পর্শকাতর। তার অঙ্গের কাঁপন বাড়ে, মনে হয় শরীরের ভিতরে থাকা হাড়ও কাঁপছে। এই পর্যায়ে চিত্রলেখার দম বন্ধ হয়ে আসার জোগাড় হয়। এই বুঝি এক্ষুনি দম বন্ধ হয়ে যাবে তার। নিচের দিকে আরেকটু ঝুঁকে রৌনক চিত্রলেখার একদম সন্নিকটে এসে কথা বলে। তার কথার সঙ্গে মুখ নাক গলে বেরিয়ে আসা শ্বাস প্রশ্বাস গিয়ে বাড়ি খায় চিত্রলেখার নাক, ঠোঁট ও চিবুকে। রৌনক বলে, বউ মানে বুঝো তো? এক ঘরে থেকেছি, এক বিছানায় ঘুমিয়েছি, একসঙ্গে রাত কাটিয়েছি, এরপরেও বলবে কোনো মাথা ব্যথা নেই? চিত্রলেখার মুখে কথা নেই।
স্তব্ধ নয়নে তাকিয়ে থাকে কেবল। নড়তে ভুলে গেছে সে, কথা বলতেও ভুলে গেছে। রৌনকের স্পর্শ আরো প্রগাঢ় হয়, আরো নিবিড় হয়। চিত্রলেখা কিচ্ছু বলতে পারে না, কথাটা সব দলা পাকিয়ে রয় তার কণ্ঠনালীর কাছে। মুখ খুলে বড়জোর কাইকুই করতে পারবে, কিন্তু স্পষ্ট কথা বের হবে না। এমন কিছুর জন্যে কোনোভাবেই প্রস্তুত ছিল না সে। রৌনক তাকে একদম বুঝতে দেয়নি কিছুই। অন্য আর সব স্বামী স্ত্রী একে অপরের কাছাকাছি আসাটা স্বাভাবিক হলেও তাদের এত কাছে আসাটা কি স্বাভাবিক? তাদের সম্পর্কে কি এমন কিছু হওয়ার কথা ছিল? মস্তিষ্ক শূন্য অনুভব করে চিত্রলেখা, কিছুই ভাবতে পারে না। কিভাবেই বা ভাববে? এমনটা এর আগে কখনো ঘটেনি তার সঙ্গে। একজন পুরুষের এমন আচমকা কাছে আসা, তাকে নিবিড়ভাবে ছুঁয়ে দেওয়া, এসব তো কখনো ভাবেনি চিত্রলেখা। অথচ ঘটছে, স্বপ্নে নয় বাস্তবে। বেশ কিছুক্ষণ ওভাবে থেকেই রৌনক যেমন আচমকা চিত্রলেখার শরীরের উপর ঢলে পড়েছিল, সেভাবে আচমকাই উঠে পড়ে চিত্রলেখার একটা হাত ধরে তাকেও তুলে বসায়। এগিয়ে গিয়ে টি টেবিলের উপরে থাকা পানির জার থেকে গ্লাসে পানি ঢেলে নিয়ে প্রথমে নিজে খায় খানিকটা, তারপর সেই এঁটো গ্লাস দিয়েই ফিরে এসে চিত্রলেখার মুখোমুখি দাঁড়ায়। গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, আই হোপ আমার এটো খেতে তোমার সমস্যা নেই। হাজব্যান্ড ওয়াইফ তো গ্লাস শেয়ার করতেই পারে। চিত্রলেখা ফেলফেলে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে, কথাই বলতে পারে না বেচারি। রৌনক আজ কঠিন জব্দ করেছে তাকে। এখনো চিত্রলেখার শরীরের শিরায় শিরায় শিহরণ বইছে। এসব অনুভূতির সঙ্গে তার পূর্ব পরিচয় না থাকায় নিজেকে সামলে নিতে হিমশিম খাচ্ছে। চেষ্টা করেও কাজ হচ্ছে না। রৌনক মানুষটা একের পর এক চমক দিয়েই যাচ্ছে তাকে, সুযোগ দিচ্ছে না চিত্রলেখাকে ধাতস্থ হবার। বউয়ের শূন্য দৃষ্টি দেখে রৌনক নিজেই পানির গ্লাসটা চিত্রলেখার ঠোঁটের কাছে নিয়ে গিয়ে বলে, টেক এ সিপ। চিত্রলেখা আপত্তি করে না, বাধা দেবারও চেষ্টা করে না। অমনি রৌনকের বাড়িয়ে ধরা গ্লাস থেকে তার হাত দিয়েই এক ঢোক পানি খায়। এর বেশি আপাতত তার গলা দিয়ে নামবে না। রৌনকও জোর করে না, পাশেই বিছানায় গ্লাসটা নামিয়ে রেখে হাত বাড়িয়ে আঙ্গুলের স্পর্শে চিত্রলেখার ঠোঁটে লেগে থাকা পানি মুছে দেয়। তৎক্ষণাৎই চিত্রলেখার শরীর জুড়ে শিহরণ খেলে যায়। অ্যানাকোন্ডা যেমন পেঁচিয়ে ধরে, এই অনুভূতি শিহরণ চিত্রলেখাকে ঠিক একইভাবে পেঁচিয়ে ধরেছে। এত শক্তভাবে ধরেছে যে তার দম নিতে কষ্ট হচ্ছে। এখন মনে হচ্ছে খানিকক্ষণ একান্তে থাকা বড্ড প্রয়োজন। এই মানুষটার সামনে থাকলে কখন যেন সত্যি সত্যি চিত্রলেখা নিঃশ্বাস নিতে পারবে না, তারপর দমবন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়বে। কিন্তু রৌনকের থামাথামি নেই। চিত্রলেখার বাহু ধরে তাকে তুলে দাঁড় করায়। কপালের কাছে এলোমেলো হয়ে থাকা চুলগুলো রৌনক তার আঙ্গুলের টানে ঠিকঠাক করে কানের পিছনে গুঁজে দিতে দিতে বলে, বুঝতে পারছি তোমার জন্য বেশি বেশি হয়ে যাচ্ছে। গেট ইউজ টু দিস। এখন থেকে এমনই হবে। আমি একটুও থামবো না, পেছনেও হাঁটবো না, এগিয়ে যাব আরো প্রবল গতিতে। চিত্রলেখা এক দৃষ্টিতে তাকিয়ে রয়। তার দৃষ্টিভ্রম কাটাতেই রৌনক চোখের সামনে হাত নিয়ে তুড়ি বাজায়। এতে চিত্রলেখার ধ্যান ভাঙে। এবারে রৌনক বলে, বাথরুমে যাও, টেক এ হট শাওয়ার, তারপর ডিনার করবো, তারপরেরটা পরে দেখা যাবে। চিত্রলেখাকে থম ধরে দাঁড়িয়ে থাকতে দেখে রৌনক জিজ্ঞেস করে, কিছু বলতে চাও? মাথা ঝাঁকায় চিত্রলেখা। রৌনক বলে, বলো। আমতা আমতা করে চিত্রলেখা জিজ্ঞেস করে, আমরা দুজন কি এক ঘরে, মানে এই ঘরে একসাথে থাকবো? অফকোর্স। তুমি কি আলাদা থাকতে চাও? চিত্রলেখা ভেবে পায় না কি বলবে। রৌনক অবশ্য তাকে সুযোগও দেয় না কিছু বলার। সে কিছু বলার আগে রৌনক নিজেই বলে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, ইটস নর্মাল যে আমরা এক ঘরে থাকবো। বরং এক ঘরে না থাকলেই ব্যাপারটা অ্যাবনর্মাল হয়ে যাবে। চিত্রলেখার বুকের ভিতরের ধুকপুকানি বাড়ে। এসব তো আগে ভেবে দেখেনি সে। এক ঘরে থাকা, দুজনের একে অপরের সংস্পর্শে আসা, এই বিষয়গুলো চিত্রলেখার চিন্তা ভাবনায় আসেইনি। হয়তো আরও কিছু বলার ছিল তার, কিন্তু আপাতত তার সুযোগ দেয় না রৌনক, বরং তাড়া দিয়ে বলে, যাও শাওয়ার নিয়ে আসো, ততক্ষণে আমি একটু ওদিকটা দেখে আসি। ওখানে কি পরিস্থিতি চেক করি, ভাবির সঙ্গেও একটু কথা বলে আসি। মনে হলো কিছু বলতে চাই। তবুও চিত্রলেখা দাঁড়িয়ে রয়। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে রৌনক হাত ধরেই টেনে নিয়ে যায়। বাথরুমে যাবার জন্য আগে চেঞ্জিং রুমে ঢুকতে হবে। দরজা খুলে রৌনক সহই ভিতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে অস্ফুট স্বরে চিত্রলেখা বলে, এটা তো বাথরুম না।
কাছাকাছি থাকায় রৌনক শুনে ফেলে, জবাবে বলে, এটা আমাদের চেঞ্জিং রুম। হাত বাড়িয়ে বাম দিকের একটা দরজা দেখিয়ে আরো বলে, ওটা আমাদের বাথরুম। চিত্রলেখা মুখ ঘুরিয়ে একবার বাথরুমের দরজাটা দেখে তারপর চেঞ্জিং রুমে চোখ বুলায়। আসলেই পয়সাওয়ালা মানুষের ব্যাপার স্যাপারই আলাদা। চিত্রলেখা কিছুক্ষণ আগে মনে মনে যা ভাবছিল ঠিক তাই। এই রুমটা বেডরুমের তুলনায় বেশ ছোট, তবে একদম ছোটও বলা যায় না। রুমের দুই পাশের দেওয়াল জুড়ে কাভার্ড করা, একদম উপর থেকে নিচ পর্যন্ত। রৌনক এগিয়ে গিয়ে খুলে দেখায় ইতিমধ্যেই রৌনক তার জন্য কিছু কেনাকাটাও সেরে ফেলেছে। সেই সব কাপড় চোপড় দেখিয়ে বলে, তোমার জন্য কিছু কেনাকাটা করেছি, আপাতত 2-4 দিন এগুলো দিয়ে চালাও। আমার হাতে কিছু জরুরি কাজ আছে, সেসব শেষ করে তোমায় নিয়ে শপিংয়ে বের হব। তোমার যা যা লাগবে সব কিনে নিও, আর যদি চাও তুমি একা গিয়েও কিনতে পারবে, সমস্যা নেই। একা না পারলে আমি নিয়ে যাব, জাস্ট আমাকে একটু ফ্রি হতে দাও। দুপাশের দেওয়াল জুড়ে কাবার্ড, অন্য পাশের দেওয়ালে একটা স্ট্যান্ড ড্রেসিং মিরর রাখা। তার পাশের কাবার্ডটা খুলে রৌনক বলে, তোমার মেকআপ আইটেম, জুয়েলারি সব এখানে আছে। কিন্তু আমি তো মেকআপ করি না। চিত্রলেখার কথা শুনে হেসে ফেলে রৌনক, বলে, এখানে খুব বেশি কিছু নেই, আমারও মেকআপ সম্পর্কে তেমন আইডিয়া নেই, জাস্ট কিছু লিপস্টিক আর কিছু বেসিক আইটেম। এর বাইরে কিছু লাগলে তুমি নিজে গিয়ে কিনে নিও। থামতে নিয়ে রৌনক যোগ করে, ও, তোমার জন্য আমি নিজের পছন্দের কিছু পারফিউম এনেছি, ট্রাই করে দেখো তোমার পছন্দ হয় কিনা। চিত্রলেখাকে দাঁড়িয়ে থাকতে দেখে রৌনক নিজেই একটা নাইট স্যুট বের করে হাতে দিয়ে বলে, গো প্লিজ। হাতের কাপড় দেখে চিত্রলেখা বলে, এটা পরবো? রাত করে এখন নিশ্চয়ই শাড়ি বা 3 পিস পরবে না? আমার 3 পিস পরে ঘুমানোর অভ্যাস আছে। অভ্যেস বদলাও, এখন থেকে ঘুমানোর সময় নাইট স্যুট পরে ঘুমাবে। আমি 3 পিস পরেই ঘুমাই। নো। রৌনক এক প্রকার জোর করেই ঠেলে চিত্রলেখাকে বাথরুমে ঢুকিয়ে দেয়। তৎক্ষণাৎই সরে যায় না, খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে যদি কোনো প্রয়োজন হয় সেই চিন্তা করে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রৌনক নিচে থেকেই দরজায় একবার টোকা দিয়ে বলে, তোমার প্রয়োজন হবে এমন সব কিছু রাখা আছে, ফিল ফ্রি টু ইউজ এভরিথিং। আমি নিচে যাচ্ছি, তুমি আরাম করে সময় নিয়ে শাওয়ার নাও, আর কিছু লাগলে আমায় ডেকো। চিত্রলেখা ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে, চারিদিকে চোখ বুলায়। আসলেই সব আছে, এমনকি প্রয়োজনের চাইতে বেশি আছে। ব্রাশ থেকে শুরু করে স্যানিটারি আইটেমও রাখা আছে। এসব দেখে কিঞ্চিত লজ্জা অনুভব করে চিত্রলেখা। তখনই দরজায় আবার টোকা পড়ে। চিত্রলেখা ভেবেছিল রৌনক হয়তো চলে গেছে। দরজায় টোকা পড়তেই তথস্থ হয় সে। বাইরে থেকে রৌনক বলে, একটা কথা বলার ছিল, বেসিনের কলের পানি অটো বের হয়, হাত দিলেই পানি আসবে। যদি কনফিউজড হয়ে যাও তাই বলতে আসলাম, এবার সত্যি সত্যি যাচ্ছি। চিত্রলেখা এতক্ষণে খেয়াল করে আসলেই তো কলটা আর সাধারণ কলের মতো নয়, রৌনকের বলে দেওয়া কথা বের হচ্ছে। এটা দেখে চিত্রলেখার চোখ বড় হয়, গোলও হয়। মীরের দিকে তাকায় সে। আর কি কি দেখার বাকি আছে তার চিন্তা করে চিত্রলেখা। আবার এও ভাবে এসব কি সত্যি সত্যি হচ্ছে তার সঙ্গে, নাকি সব স্বপ্ন। এই ঘুম ভাঙবে আর দেখবে সবই স্বপ্ন, কিছুই বাস্তব না। রৌনক নিজের ঘর থেকে বের হতেই মুখোমুখি হয় সাবার। ঘরের দরজায় ওকে দেখেই রৌনক জিজ্ঞেস করে, তুমি এই সময় এখানে? জবাব না দিয়ে হাত তুলে নিচের ফোনের স্ক্রিনে ভাসতে থাকা রৌনকের বিয়ের আপডেট স্ট্যাটাস দেখিয়ে সাবা পাল্টা জিজ্ঞেস করে, এসব কি? এসবের মানেটা কি? রৌনকের অবশ্য সাবার ফোনের দিকে তাকানো লাগে না। সে এমনি আন্দাজ করতে পারছে সাবা তাকে কি দেখাতে চাইছে। সেটা বুঝতে পেরে রৌনক বলে, আমি যতটুকু জানি তুমি যথেষ্ট শিক্ষিত, সামান্য একটা ফেসবুক স্ট্যাটাস পড়তে পারছো না? এটা একদম মজা করার সময় নয় রৌনক। আই ওয়ান্ট অ্যান্সার। এসবের মানে কি? তোমার সঙ্গে আমার বিয়ে হবে? হাউ? সাবাকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে, ওয়েট এ মিনিট, তোমার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা তো কখনোই হয়নি। আমি কি কখনো বলেছি তোমাকে বিয়ে করব? অ্যান্ড লেট মি টেল ইউ ক্লিয়ারলি, মজা করার মতো কোনো রিলেশন আমাদের মাঝে নেই, না আগে ছিল, না এখন আছে, আর না ইন ফিউচার হবে। ইউ আর জাস্ট এ নোবডি টু মি, সো গেট লস্ট ফ্রম হিয়ার। চলে যেতে নিয়ে আবার দাঁড়ায় রৌনক। ওয়ার্ডিং দেওয়ার সুরে আরো বলে, রিমেম্বার ওয়ান থিং, তোমাকে জানো কখনো আমার বউয়ের আশেপাশে না দেখি। যদি দেখেছি কখনো আমার বউকে হ্যারাস করার ট্রাই করেছো, ট্রাস্ট মি, তোমাকে জাস্ট গায়েব করে ফেলবো আমি। তখন আর এটা দেখবো না তোমার বাবাকে বা তার পরিচয় কি। ইউ উইল সি দ্য ওয়ার্স্ট অফ মি। আর যদি কিছু বলার থাকে মাকে গিয়ে বলো। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আই ডিডন্ট প্রমিস ইউ এনিথিং।
কিন্তু আন্টি আমার কথা দিয়েছিল আমি তোমার বউ হব, আমাকে ছাড়া তুমি অন্য কাউকে বিয়ে করতেই পারো না। আমি কি পারি তা অলরেডি করে দেখিয়েছি। তোমার আর কিছু বলার থাকলে সেটা গিয়ে তোমার আন্টিকে জিজ্ঞেস করো। যেহেতু আমি তোমায় কোনো কথা দেইনি, সো এসবের দায়ভার আমার নয়। সে কথা দিয়েছে তাকে জিজ্ঞেস করো। অযথা আমার সময় নষ্ট করতে আসবে না। আমার প্রতিটা সেকেন্ড অনেক মূল্যবান। নট এ ভ্যাগাবন্ড লাইক ইউ। নাও গেট লস্ট। রৌনক আর দাঁড়ায় না ওখানে, নিচে নেমে যায়। সাবা ওখানে দাঁড়িয়েই ফনা তোলা সাপের মতো ফসফস করতে থাকে। রাগের শরীর রেডি করছে তার। মন চাইছে এই মেয়েটাকে অর্থাৎ চিত্রলেখাকে জানে মেরে ফেলতে। এত বড় সাহস তার, এতদিনের স্বপ্নে এভাবে পানি ঢেলে দেয়। রৌনকের বউ হবার যোগ্যতা একমাত্র তার আছে। ওর হাত থেকে রৌনককে ছিনিয়ে নেওয়ার দুঃসাহস যে করেছে তাকে এর শেষ দেখিয়ে ছাড়বে সাবা মনে মনে প্রতিজ্ঞা করে। সবকিছু অসহ্য লাগছে তার। দিলারা জামানের ঘরে যাবার জন্য নিচে নামতে নিয়েও দাঁড়িয়ে পড়ে সে। রৌনক কাকে বিয়ে করেছে একবার সামনাসামনি না দেখলে হচ্ছে না, তাই আশপাশ দেখে নেয় কেউ আছে কিনা। কেউ না থাকায় চট করেই রৌনকের ঘরে ঢুকে পড়ে সে, কিন্তু ঘরে কাউকে দেখতে পায় না। না পেয়ে বেরিয়ে আসতে নিয়ে আবার থমকে দাঁড়ায়। এগিয়ে গিয়ে চেঞ্জিং রুমের দরজায় আড়ি পাতে সাবা। ভেতরে কারো সারা শব্দ পাওয়া যায় না। নখ ঘোরালেই দরজা খুলে যায়। প্রথমে উকি দিয়ে দেখে নেয় কেউ আছে কিনা, কিন্তু এখানেও কেউ নেই। চেঞ্জিং রুমে প্রবেশ করতেই পানির শব্দ কানে আসলে বুঝতে পারে রৌনকের সোকল্ড ওয়াইফ শাওয়ারে আছে। ফনা তোলা সাপের মতো আবারও ফসফস করতে লাগে সে। তার ইচ্ছে তো করছে এক্ষুনি গিয়ে এতগুলো কথা শুনিয়ে মাথা ফাটিয়ে দিতে, কিন্তু সেই উপায় আপাতত সাবার নেই। চাইলেও এই মুহূর্তে এমনটা করতে পারে না সে। রৌনক মাত্রই তাকে সতর্ক করে গেছে, তাই এক্ষুনি কিছু করতে পারছে না। তবে বেরিয়ে আসার আগে একটা শয়তানি অবশ্য করে। বাথরুমের দরজাটা বাইরে থেকে লক করে দেয়। অকাজটা করেই সাবা নিজের 32 পাটি দাঁত বের করে খানিকক্ষণ শয়তানি হাসি হাসে। তারপর সন্তর্পণে বেরিয়ে আসে, এমন ভাবে যেন কেউ টের না পায় সে এই ঘরে এসেছিল। রৌনক তানিয়ার ঘরে যাবার আগে একবার কিচেনে যায়। সচরাচর সে কিচেনে আসে না, তাই জাহানারা রৌনককে দেখেই ব্যস্ত হন। জিজ্ঞেস করেন, কিছু লাগবে বাবা? তুমি আসলে কেন? আমায় ডাকতে। আবার কিছু লাগবে না খালা, দেখতে এলাম আজ ডিনারের আয়োজন কি। জাহানারা জবাব দেওয়ার আগে পেছন থেকে তানিয়া বলে, আজ দেখি জামান গ্রুপের সিইও এর পদধূলি আমাদের কিচেনে পড়েছে। এ তো দেখছি পরম সৌভাগ্য আমাদের। তা হঠাৎ এই আগমনের কারণটা কি বউ নাকি রৌনক? নিজের কথায় তানিয়া হেসে ফেলে। তাকে সঙ্গ দিয়ে রৌনক মৃদু হাসে, বলে, দেখতে এলাম আজকের প্রিপারেশন কি। ও তাই বুঝি। বলো খালা, কি রান্না করেছো? নতুন বউ আসা উপলক্ষে কি কি স্পেশাল আইটেম হলো? কাচুমাচু করে জাহানারা বললেন, না মানে হঠাৎ করে বউ এমন সময় আসলো, আমি জানলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতাম। এই অল্প সময় আলাদা করে বিশেষ কিছু করা হয়নি। আজকে মেনুতে ডাল, পোয়া মাছ, মুরগির ঝোল, ডিমের চাটনি, রুই মাছের দো পেঁয়াজ আর সাদার সালাদ ছিল। আমি কেবল সঙ্গে সামান্য পোলাও করে দিলাম। সাদা ভাতও আছে, আর চুলা একটু পায়েস বসিয়েছি নতুন বউয়ের মুখে মিষ্টি কিছু দিতে। বলেই মুখটা ছোট করে ফেললেন জাহানারা। রৌনক চিত্রলেখাকে নিয়ে এমন সময় বাড়ি এসেছে যে ততক্ষণে ডিনার তৈরি করা হয়ে গেছে। এই মুহূর্তে বিশেষ কিছু রান্না করার প্রস্তুতি যদি নেয়ও অনেক দেরি হয়ে যাবে। রাত 10টার কিছু আগে বা পর দিয়ে এই বাড়ির সবার ডিনার করার অভ্যেস। এখন অন্য কিছু রান্না করতে গেলে রাত 12টা বেজে যাবে সবার ডিনারে বসতে। এমনিতেই বাড়ির আবহাওয়া গরম, এর মধ্যে জাহানারার মন সায় দেয়নি এখনই জলদি জলদি কিছু করতে। এতে দিলারা জামান হয়তো আবারও সিন ক্রিয়েট করবেন, তা ভেবেই আর আগ বাড়িয়ে কিছু করেননি তিনি। দীর্ঘদিন ধরে এই বাড়িতে আছেন, কার মেজাজ কেমন তা সব চাইতে ভালো জানেন। জাহানারা খালার শুকনো মুখ দেখে রৌনক বলে, যথেষ্ট আছে খালা, এর বেশি কিছু লাগবে না, যথেষ্ট করেছো। তাছাড়া তোমাদের ছোট বউটা অনেক লক্ষ্মী, বুঝলে? মরিচ পোড়া দিয়ে ভাত দিলেও আপত্তি করবে না। অবাক হয়ে জাহানারা বললেন, ওমা, সে কি কথা? নতুন বউ মরিচ পোড়া দিয়ে ভাত দিব কেন? রৌনকের বউ মানে হচ্ছে এই বাড়ির রানী, সে কি না খাবে মরিচ পোড়া দিয়ে ভাত? অসম্ভব, আমি জাহানারা বেঁচে থাকতে তা কোনোদিনও হতে দেব না। জাহানারার সঙ্গে দুষ্টুমি করতে তানিয়া মুখে মলিন ভাব টেনে বলে, ও রৌনকের বউ রানী, আর আমি বুঝি দাসী?
নিজের জিহ্বা কেটে জাহানারা বলেন, এমা ছি, আমি কি তা বলেছি নাকি? তুমিও তো এই বাড়ির আরেক রানী। তানিয়া হেসে ফেলে। তার হাসি দেখে জাহানারা বিভ্রান্ত হয়, তবুও সে হাসে, গাল ভরে হাসে, প্রাণ খুলে হাসে। অনেকদিন এভাবে মন উজাড় করে হাসা হয় না তার। হেসে নিয়ে বলে, আমি তোমার সঙ্গে মজা করছিলাম খালা। স্বাভাবিক হবার চেষ্টা করে জাহানারা। ওরা কিচেন থেকে বেরিয়ে আসতে নিলেই জাহানারা তানিয়াকে পেছনে ডেকে জিজ্ঞেস করে, ডিনারটা সার্ভ করে দিই? রৌনক বলে, সার্ভ করতে থাকো, তোমাদের নতুন বউ এখনো শাওয়ারে, ওর হয়ে গেলে পরে একসাথে খাবো। তানিয়া দুষ্টুমির ছলে বলে, তা তো নতুন বউ রেখে এখন এখানে কেন? তোমার সঙ্গেই কথা বলতে এসেছি। আমাদের জন্য সময় আছে এখন তোমার কাছে? রৌনক হাত জোর করে বলে, প্লিজ ভাবি, তুমি অ্যাটলিস্ট মজা নিও না। বারে, আমার একমাত্র দেবর তুমি। ইনফ্যাক্ট দেবর বাদ সবচাইতে ভালো বন্ধু। আমি তোমার লেগপুল করব না তো কে করবে শুনি? জোর করা হাত কপালে ছুঁয়ে রৌনক বলে, আচ্ছা বত্ত যত খুশি লেগ পুল করো, কিন্তু চলো আগে জরুরি কথা আছে, সেটা সেরে নিই। চন্দ্ররেখার শাওয়ার হয়ে যাবে জলদি, একা না আবার ভয় পায়। বাহ, কি প্রেম! আমার দু চোখ ধন্য হয়ে গেল এমন প্রেমের সাক্ষী হতে পেরে। ভাবি প্লিজ। তানিয়া খিলখিল করে হেসে ওঠে। তাকে এভাবে মন ভরে হাসতে দেখে রৌনকেরও ভালো লাগে। মানুষটা তার প্রাপ্য পায়নি, চরম ঠকে গেছে। রৌনকের সাধ্য থাকলে তাকে জিতিয়ে দিত, কিন্তু সাধ থাকলেও সাধ্য নেই। নিজের ভাইয়ের কৃতকর্মে ভীষণ আফসোস তার। সারা জীবন আফসোস করলেও এর শোধ হবে না। দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চায় রৌনকের, কিন্তু সন্তর্পণে তা গোপন করে সে। ওরা বেরিয়ে যেতে নিয়েও রৌনক দাঁড়িয়ে পড়ে। তাকে দাঁড়িয়ে পড়তে দেখে তানিয়া জিজ্ঞেস করে, দাঁড়িয়ে পড়লে যে? 1 মিনিট ভাবি, খালা এদিকে আসো তো। জাহানারা এগিয়ে আসতেই রৌনক তার একটা হাত ধরে বলে, অফিসে জরুরি কাজের প্রেশার যাচ্ছে, এই মুহূর্তে আমি চাইলেও ছুটি নিয়ে বাসায় থেকে চন্দ্ররেখাকে সময় দিতে পারবো না। ওই বাড়িতে নতুন, আমাদের বাড়ির কোনো কিছু সম্পর্কে ওর কোনো ধরনের আইডিয়া নেই। মায়ের রিয়াকশন তো দেখেছই, খুব জলদি সে আমার বউকে আপন করে নিবে তা আমার মনে হচ্ছে না। মায়ের সময় লাগবে বুঝতে পারছি। ভাবিও যেহেতু অফিসে বিজি থাকবে, তাই বাড়িতে একমাত্র তুমি আমার ভরসা, যাকে ভরসা করে আমি চন্দ্রলেখাকে রেখে শান্তিতে অফিস করতে পারবো, কাজে মন দিতে পারবো। তুমি ওর দিকে খেয়াল রেখো খালা। আমার বউটা একদম কাদামাটি, কেউ যেচে এসে বিনা কারণে 2টো চর মারলেও জানতে চাইবে না ওকে কেন চর মারা হলো, বরং ধরেই নেবে ওর দোষ আছে, তাই চর পড়েছে গালে। হাজার কষ্ট হলেও উফ বলবে না। আমি চাই না ওর বিন্দুমাত্র কষ্ট হোক। রৌনকের আশ্বস্ত করে জাহানারা বলে, তুমি একদম চিন্তা করো না, তোমার অবর্তমানে আমি নতুন বউর সম্পূর্ণ খেয়াল রাখবো। ওর যেন কোনো সমস্যা না হয়, কোনো কষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবো। সবসময় আদর যত্নে রাখবো। থ্যাংক ইউ খালা, আমার অনেক বড় টেনশন কমিয়ে দিলে। এসব কি হচ্ছে আন্টি? এমনটা তো হওয়ার কথা ছিল না। আপনি আমায় কথা দিয়েছিলেন রৌনকের বউ যদি কেউ হয় সেটা আমি হব, তাহলে এসব কি? দিলারা জামান কি বলবেন বুঝতে পারছেন না। লজ্জায় বারবার মাথা নুইয়ে আছে ওনার। সাবা বলেই চলল, আপনি তো জানেন আমার জন্য কত ভালো ভালো বিয়ের প্রপোজাল প্রায়ই আসে, সুপারস্টার থেকে শুরু করে পলিটিক্যাল ফ্যামিলি, কিন্তু শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে আমি সবাইকে রিজেক্ট করেছি আন্টি। আমি তো রৌনকের বউ কম, আপনার পুত্রবধূ হওয়ার স্বপ্ন বেশি দেখেছি। আপনি তো এসব জানেনই। আপনি থাকতে এসব কিভাবে হলো আন্টি? আপনি কেন রৌনককে আটকালেন না? পাপা আমাকে অনেকবার ওয়ার্নিং করেছিলেন, রৌনকের বিষয়ে বারবার ভাবতে বলেছিলেন, কিন্তু আমি আমার ডিসিশনে অটল ছিলাম শুধুমাত্র আপনার ভরসায়। এখন আমি পাপাকে কি জবাব দিব আপনিই বলুন? আমার এতখানি ফেস লস হয়ে গেল। রিলেটিভস, ফ্রেন্ডস সবাই জানে রৌনকের সঙ্গে আমার বিয়ে হবে। আমি কারোর কাছে লুকাইনি। এখন আমি কিভাবে সবাইকে ফেস করব আন্টি? এর আগে কখনো কেউ আমাকে এতটা ইনসাল্ট করা তো দূরের কথা, কারোর সাহস হয়নি আমাকে রিজেক্ট করে। আমি এই ইনসাল্টটা কিভাবে মেনে নেই? চুপ করে থাকবেন না, কিছু বলুন আন্টি প্লিজ, ফর গড সেক আপনি কিছু বলুন। রৌনক বিয়ে করেছে অথচ আমাকে না, অন্য একজনকে। এটা আমি কিভাবে মেনে নেই? কথা বলুন আন্টি। একটানা কথা বলে ন্যাকা কান্নায় ভেঙে পড়ে সাবা।
কান্নার শব্দ হলেও তার চোখে পানি নেই। এতে দিলারা জামানের অনুশোচনা বাড়ে। আগের চাইতে আরো বেশি লজ্জাবোধ করেন তিনি। উঠে গিয়ে নিজের ঘরের দরজার সামনে দাঁড়ান। কাউকে দেখা যায় কিনা এদিক সেদিক তাকান। কাউকে দেখতে না পেয়ে গলা উঁচু করে জাহানারাকে ডাকেন। ওনার দু ডাকেই হাতের কাজ ফেলে ছুটে আসেন জাহানারা। সামনে এসে দাঁড়ালেই দিলারা জামান বলেন, রৌনককে এক্ষুনি আমার ঘরে আসতে বলো, এক্ষুনি। কি করতে চাও? ভাবছি আপাতত বাসায় একটা পার্টি দিই, কাছের সবার সঙ্গে চন্দ্রর পরিচয় করাই, সবাই জানুক দেখুক আমার ওয়াইফকে। পরিচয় পর্বটা সেরে ফেলতে চাই। কারো কি দেখতে বাকি রেখেছো? যা করলে তুমি। অবশ্য এতটাও তোমার কাছে আশা করিনি আমি। হঠাৎ এই আমূল পরিবর্তনের কারণ কি সত্যি করে বলো তো রৌনক। পরিবর্তন কোথায় দেখলে? পরিবর্তন হয়নি বলছো? না তো। 4 ঘন্টাও হয়নি বউ নিয়ে এসেছো, অথচ তোমাকে দেখে মনে হচ্ছে অনন্তকাল ধরে সংসার করছো দুজনে। বউ ছাড়া মুখে কোনো কথাই নেই। প্রেমের নদীতে পড়ে হাবুডুবু খাচ্ছ আর বলছো পরিবর্তন হয়নি। আমি তো সবসময় এমন ছিলাম ভাবি, এটা কি নতুন কিছু? আগে কখনো দেখেছিলে আমি তিলোত্তমাকে ভালোবাসিনি বা ওর প্রাপ্য সম্মান দেইনি? তা অবশ্য ঠিক। আচ্ছা এখন বলো তাহলে আমায় কি করতে হবে? আর কবে পার্টি রাখতে চাইছো? বাসায় না করে সেনাকুঞ্জ বা চীন মৈত্রীতেও তো করতে পারি। তানিয়া ইচ্ছে করেই তিলোত্তমা প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার সূক্ষ্ম চেষ্টা করে। রৌনক বলে, এখনই না ভাবি, চন্দ্র এসবে ইউজ টু না। তুমি এত বড় আয়োজন দেখলে ঘাবড়ে যাবে। একটু সময় যাক, ও নিজেকে আমাদের পরিবেশে সোসাইটিতে মানিয়ে গুছিয়ে নিক, তারপর দেখা যাবে। রৌনক জামানের বউ সে। সোশ্যাল গ্যাদারিং তো ওর জীবনের একটা নিত্য অংশ হয়ে দাঁড়াবে। আজ এই বিজনেস পার্টি তো কাল সেই রিলেটিভের প্রোগ্রাম, এসব চলতেই থাকবে। আগে ওকে একটু ইজি হতে দাও। তা অবশ্য মন্দ বলনি। কবে পার্টি রাখবে সেটা বলো তো। পরশু রাতের ইভেন্ট। কালকের দিনটা আমি ব্যস্ত থাকবো, চিটাগাং যাওয়া লাগবে। বন্দরে একটা মিটিং অ্যাটেন্ড করে সন্ধ্যা নাগাদই ফিরে আসবো, তাই পরশু আয়োজন হবে। আমাদের শপিংটাও কি সেরে ফেলবো? তোমার চন্দ্র কি পড়বে? মৃদু হেসে রৌনক বলে, তুমি পার্টির দিকটা দেখো, গেস্ট ইনভাইট, ক্যাটারিং, ডেকোরেশন সবাইকে অলরেডি আমার বলা হয়ে গেছে। কিছু গেস্ট বাকি, ওটা তুমি কাল দেখে নিও। আর দেখবে সব যেন ঠিকঠাক হয়। লাবিব অবশ্য তোমাকে হেল্প করবে। বাকি চন্দ্র কি পড়বে তা অলরেডি আমি ঠিক করে ফেলেছি। কখন করলে? ইউ নো মি ভাবি, আমি কাজ ফেলে রাখি না। তা তো দেখতেই পাচ্ছি, সব নিজেই করে ফেলেছো। বাকিটা নিয়ে টেনশন নিও না, ওটা আমি সামলে নিব। আই নো। মায়ের ঘরে যাব, তুমি যাবে? চলো যাই, আগ্নেয়গিরি পর্বত সামনে আসি। মা জানে তার পেছনে তুমি এসব বলো? দুজনেই হেসে ফেলে। অগ্রসর হয় দিলারা জামানের ঘরের দিকে। তানিয়ার ঘর থেকে বের হতেই তাদের দেখা হয় জাহানারার সঙ্গে। ওদের দেখেই রৌনককে বলেন, আপু তোমাকে ডাকছে। রৌনক মায়ের ঘরের দরজায় দুবার নক করে। যদিও দরজা খোলা, তবুও ভদ্রতাবশত নক করা। তার পেছনেই তানিয়া। রৌনক ভেতরে প্রবেশ করে মায়ের কাছাকাছি গিয়ে দাঁড়ায়, জিজ্ঞেস করে, আমায় ডেকেছিলে? দিলারা জামানের পাশেই সাবা বসে, কিন্তু রৌনক যেন ওকে দেখেও দেখলো না, এমন একটা ভাব তার মুখের। ছেলের উপর আজ চার পরনায় বিরক্ত দিলারা জামান রাগী রাগী কণ্ঠে বললেন, তুই বল আমাকে, আমি এখন ভাই সাহেবকে কি জবাব দিব? কিসের জবাব? রৌনকের কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন দিলারা জামান। সাবার ফিছেল কান্নার গতি বাড়ে। তানিয়া আজ চোখে দেখার চেষ্টা করে, এমন যে হেঁচকি তুলে কাঁদছে, চোখে পানি টানি আছে কিনা। অথচ সাবার চোখে পানির বালাই নেই। দেখে মনে হচ্ছে কান্না করে করে হেঁচকি তুলে ফেলেছে। মনে মনে বিরক্ত হয় তানিয়া, একটা মেয়ে এমন চূড়ান্ত পর্যায়ের অসভ্য কিভাবে হতে পারে ভেবে। এর কি ন্যূনতম আত্মসম্মান বোধ নেই নাকি, ভাবে তানিয়া। অবশ্য সে নিজেই স্বামী সংসারের মোহে এতকাল কতবার কত জায়গায় নিজের আত্মসম্মান বলে দিয়েছে, সেখানে সাবাত চূড়ান্ত পর্যায়ের ন্যাকা অসভ্য মার্কা মেয়ে। এর আত্মসম্মান না থাকাটা অস্বাভাবিক কিছু নয়, বরং তানিয়া অবাক হতো যদি দেখতো ওর ভেতর আত্মসম্মান আছে। এই মেয়ের চাইতে চন্দ্র মনে মনে থক্কু বলে তানিয়া। রৌনকের মুখে চন্দ্র চন্দ্রলেখা শুনতে শুনতে তার মুখ দিয়েও একই নাম বেরিয়ে আসছে। এই সাবা তেদর মেয়েটার চাইতে চিত্রলেখার আত্মসম্মান বোধ ঢের বেশি।
তানিয়া খুশি হয় রৌনক এই সাবা টাবাকে প্রশ্রয় দেয়নি, বরং চিত্রলেখাকে বিয়ে করেছে। জীবনে সুখী হতে গেলে এমন একজন সঙ্গী থাকাটা অতি আবশ্যক। সাবার মতো মেয়েরা কাউকে সুখী করতে জানে না, এরা জানে কেবল ন্যাকামি আর শো অফ। নিজের স্বার্থ ছাড়া এরা চোখে আর কিছুই দেখতে পায় না। ছেলের কথা শুনে অবাক হয়ে দিলারা জামান বলেন, কিসের জবাব মানে? সেটাই তো জানতে চাচ্ছি, তুমি আশরাফ আঙ্কেলকে কিসের জবাব দেবে? তুই হেয়ালি করছিস আমার সঙ্গে? একদমই না, তুমি পরিষ্কার করে না বললে তো বুঝবো না। দিলারা জামান হাইপার হয়ে যাচ্ছেন। এমনিতেই হাই প্রেশারের মানুষ উনি, ওনার এত উত্তেজিত হওয়াটা ঠিক নয়। তানিয়া এগিয়ে এসে বলে, রৌনক, মা হয়তো সবার সঙ্গে তোমার বিয়ের বিষয়টা বোঝাতে চাইছেন। ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে রৌনক বলে, আমি অলরেডি কয়েকবার এই কথাটা ক্লিয়ার করেছি, বারবার একই কথা বলতে আমার একদম ভালো লাগে না। নিজের প্যান্টের পকেটে থাকা মোবাইলটা বের করে রৌনক কাকে যেন কল লাগায়। অন্য পাশে কল রিসিভ হলে রৌনক বলে, আসসালামু আলাইকুম আশরাফ আঙ্কেল, সরি রাত করে আপনাকে বিরক্ত করছি। অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট বলেই কলটা করা। আপনি হয়তো খবর পেয়েছেন আমি বিয়ে করে ফেলেছি। আমার মা খুব টেনশন করছেন আপনাকে কিভাবে মুখ দেখাবেন, কি জবাব দেবেন ভেবে। মায়ের দিকটা ক্লিয়ার করতে আমার আপনাকে রাত করে বিরক্ত করা। আমার মা সম্ভবত সাবাকে কথা দিয়েছিল আমার সঙ্গে ওর বিয়ে হবে, কিন্তু আমি কখনো সাবাকে এমন কোনো কথা দিইনি। যাকে দিয়েছি আজ সে আমার ওয়াইফ, আমার বাড়িতেই আছে আমার সঙ্গে। মা সাবাকে বা আপনাদের কি কথা দিয়েছিল আমি জানি না, কিন্তু আমার থেকে কোনো কিছু কনফার্ম না হই সম্পূর্ণটাই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। এসবে আমার কোনো দায় নেই। তারপরও বিষয়টা যেহেতু আমি রিলেটেড, তাই আমি মায়ের হয়ে আপনাকে সরি বলছি। আই হোপ আমি আমার দিকটা ক্লিয়ার করতে পেরেছি। আর আঙ্কেল সাবা এই মুহূর্তে আমাদের বাসায় আছে, ভালো আছে। ও কিভাবে এসেছে জানি না, সঙ্গে গাড়ি না থাকলে আমি ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিব, আপনি চিন্তা করবেন না। জামান গ্রুপের একজন সম্মানিত শেয়ার হোল্ডার আপনি, আপনার জন্য আমি এতটুকু করতেই পারি। গুড নাইট আঙ্কেল। ফোনটা পকেটে রেখে রৌনক মায়ের উদ্দেশ্যে বলে, এই প্রসঙ্গে আর কোনো কথা হবে না। চেঁচিয়ে ওঠেন দিলারা জামান, বলেন, তুই সাবার সামনে আমাকে ছোট করছিস রৌনক? একদম না, বরং তুমি আমাকে ছোট করেছো, হাসির পাত্র বানিয়ে ফেলেছো। তারপরও আমি তোমার সম্মান বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু এরপরেও যদি তুমি এই কাজ করো তাহলে এরপর আর কারো সম্মান দেখার সময় আমার থাকবে না। আমার ব্যক্তিগত জীবনে অন্য কারো ইন্টারফেয়ার আমি একদম সহ্য করব না। আমি আমার মতো করে আমার বউকে নিয়ে শান্তিতে থাকতে চাই, ব্যাস। মায়ের ঘর থেকে বেরিয়ে যাবার আগে রৌনক তানিয়াকে বলে, কষ্ট করে খালাকে বলো মায়ের প্রেশারটা চেক করে লাগলে আরেকটা প্রেশারের ওষুধ দিয়ে দিতে। আর ড্রাইভারকে বলো আপদটাকে ওর বাসায় দিয়ে আসতে। ডাইনিং টেবিলে আমি আর কোনো উটকো ঝামেলা চাই না। সাবা আর কোনো কথা বলে না। এত অপমানের আগে কখনো ফেস করেনি সে। গায়ে জ্বালা ধরে গেছে ওর। কোথাকার না কোথাকার একটা মেয়ের জন্য রৌনক তাকে অপমান করছে। আশরাফ আহমেদের মেয়েকে রিজেক্ট করছে। রৌনককে এর চরম মূল্য দিতে হবে। ফনা তোলা সাপের মতো ফসফস করতে করতেই বেরিয়ে যায় সাবা। সাবার যাওয়ার দিকে ইশারা করে তানিয়া রৌনককে বলে, তোমার আপদ বিদায় হয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া। এক কাজ করলে কেমন হয় বলো তো ভাবি? কি কাজ? সিকিউরিটিকে বলে রাখলাম আমি বাসায় থাকা অবস্থায় যেন এই মেয়েটাকে অ্যালাউ না করে। তানিয়া আর হাসি চেপে রাখতে পারে না। ভাবির হাসি দেখে রৌনক বলে, হে সোনা প্লিজ, শি ইজ সাচ আ পেইন ইন দ্য হেড। চিত্রলেখা বেশ সময় নিয়েই শাওয়ার দিয়েছে। এই বাড়িতে প্রবেশ করার পর থেকে একে একে যা দেখছে সব মিলিয়ে শরীরে ক্লান্তি জেঁকে বসেছে। তাই অতিরিক্ত সময় নিয়েই শাওয়ারের নিচে দাঁড়িয়েছিল সে। শুধু শরীর নয়, মনটারও যেন গোসল হয়ে গেছে। যথেষ্ট ফুরফুরে লাগছে। কাপড় বদলে ভেজা চুল টাওয়ালে জড়িয়ে নিয়ে চিত্রলেখা যেই নখ ঘুরিয়ে দরজা খোলার চেষ্টা করে অমনি সতর্ক হয় সে। দরজাটা খুলছে না। টের পায় দরজা আটকে গেছে। দুহাত বাড়িয়ে ভেতরের দিকে জোরে টানে, তবুও কাজ হয় না। দরজাটা লক হয়ে গেছে। নবের লকটা কি আটকে গেল? এখন কিভাবে বের হবে সে? চিত্রলেখা একবার চারিদিকে চোখ বুলায়। বন্ধ বাথরুমে আটকা পড়ে গেছে সে। ভাবতেই মস্তিষ্ক শূন্য হয়ে আসতে লাগে তার। নিঃশ্বাস ভারী হতে শুরু হয়েছে ইতিমধ্যেই। আরো কয়েকবার নব ধরে টানে সে। জোরে জোরে বাড়িও দেয় কয়টা, সেই সঙ্গে ডাকেও। কেউ আছেন? এই যে শুনছেন? আমি বাথরুমে আটকে গিয়েছি। এই যে আপনি কি ঘরে আছেন? শুনছেন? আমি ডাকছি, এই যে শুনুন। আগের চাইতে আরো জোরে দরজা পেটায় চিত্রলেখা। তৎক্ষণাৎই তার মনে পড়ে রৌনক তখন বলে গেল সে নিচে যাচ্ছে। সে কি এখনো ফিরে আসেনি?
এখান থেকে তো আর আওয়াজ বাহির পর্যন্ত পৌঁছবে না। বাথরুমের বাইরে চেঞ্জিং রুম, তারপর বেডরুম, তারপর লিভিং, এরপর পেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে। এদিকে কেউ না আসলে তো টের পাবে না সে বাথরুমে আটকে আছে। এখন কি উপায় হবে ভাবতেই চিত্রলেখার চোখ মুখ শুকিয়ে আসতে লাগে। জলদি এখান থেকে বের না হলে যে কোনো মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলবে সে। চিত্রলেখার অস্থিরতা বাড়ে, সজোরে দরজায় বাড়ি দিয়ে আত্মচিৎকার করতে লাগে। এই যে শুনছেন, আমি আটকে গেছি। এই যে রনক, রনক আপনি কোথায়? প্লিজ দরজা খুলুন, আমি আটকে গেছি। রনক প্লিজ আমাকে বের করুন এখান থেকে। রনক। তানিয়া রৌনকের কথোপকথন চলাকালীনই বাসায় প্রবেশ করে রাদিন। ওই ঘটনার পর আজই প্রথম দেখা হলো রাদিন ও তানিয়ার। আগের সময় হলে এতক্ষণে প্রিয় মানুষটার কাছে ছুটে যেত সে, কিন্তু আজ রাদিনকে দেখে আর ওখানে দাঁড়ায় না। প্রস্থান করার সময় রৌনককে বলে যায়, আমি মায়ের প্রেশারটা চেক করে গিয়ে। ততক্ষণে রাদিন এগিয়ে এসেছে রৌনকের মুখোমুখি, জিজ্ঞেস করে, ঘটনা কি সত্যি নাকি রে? কোন ঘটনা? তুই বিয়ে করেছিস? করেছি তো। কাউকে কিছু না জানিয়ে কোনো পরামর্শ ছাড়া বিয়ে করে ফেললি? কাকে জানাতে হবে? কার সঙ্গে সলা পরামর্শ করব? মা আছে, আমি আসছি। বড় ভাইকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে, বিয়ে তো আমি করব, তাহলে তোমাদের কেন বলতে হবে? আর তোমার মনে হয় তুমি নিজে যা করেছো এরপর আমাকে সলা পরামর্শ দেওয়ার এখতিয়ার রাখো? নিজের বিবাহিত জীবনটা ধরে রাখতে পারলো না, সে আমাকে বিয়ের পরামর্শ দেবে? হাস্যকর কথা বললে ভাইয়া। এসব কথা বাদ দিয়ে বলো, এতদিন পর কি মনে করে বাড়ি ফিরলে? রাদিনের মুখে কথা কুলায় না। রৌনকের অবশ্য তার আগমনের কারণ জানার তেমন আগ্রহ নেই। কথার কথা বলেছে সে, তাই নিজেই বলে, বাদ দাও, আমাকে তোমার কিছুই বলতে হবে না। এটা আমার একার বাড়ি নয়। মন চেয়েছে এসেছো, কিন্তু সরি, এখন আর তোমাকে সময় দিতে পারছি না। আমার বউ অপেক্ষা করছে। এক্সকিউজ মি প্লিজ। রৌনক বেডরুমে ঢুকতেই চিত্রলেখার কণ্ঠ শুনতে পায়, তাকে ডাকছে। রনক আপনি কোথায়? প্লিজ আমাকে বের করুন, দরজাটা খুলুন। এই যে শুনছেন। এক মুহূর্ত দাঁড়ায় না সে, দৌড় লাগায় ভেতরের দিকে। বেডরুমে চিত্রলেখাকে না দেখতে পেয়ে চেঞ্জিং রুমে ঢুকলেই টের পায় তার চিত্রলেখা বাথরুমে আটকে আছে। ভেতর থেকে চিত্রলেখার আওয়াজ পাওয়া যাচ্ছে। দরজায় সজোরে বাড়ি দিয়ে বলছে, রনক আপনি কোথায়? রনক। রৌনক বাইরে থেকে দরজাটা খুলে দিলেই দেখে চিত্রলেখা ভয়ে কেঁদে ফেলেছে। সে কিছু বলার আগেই ভীত সন্ত্রস্ত চিত্রলেখা ঝাঁপিয়ে পড়ে রৌনকের বুকের উপর। তাকে জড়িয়ে ধরে চিত্রলেখা বলে, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? জানেন কখন থেকে ডাকছি আমি আপনাকে? আমি আটকে গিয়েছিলাম দরজাটা। রৌনকও শক্ত করে জড়িয়ে ধরে তার চিত্রলেখাকে, একটা হাত মাথায় রেখে বলে, এখন সব ঠিক আছে, আমি চলে এসেছি। ভয়ের আর কোনো কারণ নেই, কিচ্ছু হবে না। এই যে আমি, তোমার রৌনক চলে এসেছে। চিত্রলেখা অনেকটা মন্থর হয়ে এসেছে। রৌনক ভীত সন্ত্রস্ত চিত্রলেখাকে পাজা কোলে তুলে নেয়। এতে চিত্রলেখাও আপত্তি করে না। সে এই মুহূর্তে আতঙ্কিত। রৌনক যত্নের সহিত বউকে কোলে নিয়ে ঘরে ফিরে আসে। পিঠে বালিশ দিয়ে বসে চিত্রলেখাকে বুকের সঙ্গে জড়িয়ে রাখে। তাকে ভরসা দেওয়ার চেষ্টা করে সে আছে সব সময়, সব রকম পরিস্থিতিতে। রৌনকের বুঝতে অসুবিধে হয় না কাজটা কে করতে পারে, কিন্তু এই মুহূর্তে এসব প্রসঙ্গ তোলে না। বুকের সঙ্গে জড়িয়ে রাখা চিত্রলেখার চাঁদিতে চুমু খায় পরম যত্নে, সেই সঙ্গে বলে, আই এম সরি, আর কখনো লেট হবে না, আই প্রমিস বউ। নিজের ঘরের কাঁথার তলায় মুখ ঢেকে শুয়ে আছে চারু। নার্গিস বেগম কয়েকবার করে ভাত খাওয়ার জন্য ডেকেছেন কিন্তু আসেনি, তাই বোনকে ডাকতে দুই ভাই তার ঘরে এসে উপস্থিত হয়েছে। লেখন চারুর মাথার কাছে দাঁড়িয়ে, চয়ন দাঁড়িয়েছে পায়ের কাছটায়। চারু আপাত মস্তক কাঁথায় মোড়ানো লেপ কম্বল গায়ে দেওয়ার মতো শীত এখনো আসেনি। ফ্যানের ভলিউম কমিয়ে মোটা কাঁথা গায়ে দিয়ে ঘুমানো যায়, আর কয়দিন পরেই হয়তো শীত তার চাদরে ঢেকে নিবে পুরোপুরি। তখন আর মোটা কাঁথায় শীত মানবে না, মানাতে হবে লেপ কম্বল। চয়ন পায়ের কাছে কাঁথায় ছোট্ট করে টান দিয়ে বলে, কিরে আয় ভাত খাবে? চয়নকে সঙ্গে দিয়ে লিখনও বলে, আয় অল্প কয়টা ভাত খাবি, কত দেরি হয়ে গেল বলতো, অল্প একটু খেয়ে তারপর ঘুমা। চারু ওঠে না, কথাও বলে না। অমনি দিন চিত্রলেখার উপস্থিতিতে রাত 10টার মধ্যেই সবার খাওয়া হয়ে যেত। আজ তার অনুপস্থিতি যেন সবকিছু পাল্টে দিয়েছে। চারু কাঁথার তলায় ফুপিয়ে কাঁদছে, কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলেছে ইতিমধ্যেই। সবসময় কথার খইফুটা চারু নিজের দুর্বলতা ভাইদের দেখাতে চায় না,
কিন্তু আচমকায় মায়ের মতো বড় বোনের এভাবে চলে যাওয়া পোড়াচ্ছে তাকে। চিত্রলেখা চিরকাল তাদের সঙ্গে থাকবে না এটা জানা কথা, কিন্তু ঘটনাটা যে এমন আচমকা ঘটবে সেটাও ভাবেনি কখনো। বোনকে বিদায় দেওয়ার আগে মানসিক যে প্রস্তুতিটুকু চারুর দরকার ছিল সেটুকু সুযোগও সে পায়নি। অন্তত একটা দিন আগে জানতে পারলেও হয়তো নিজেকে সামলে নিতে পারতো, নিজেকে বুঝ দিতে পারতো, কিন্তু সে সুযোগ সে পায়নি। অনেক ডাকাডাকির পরেও চারুর কোনো সাড়া পাওয়া যায়নি। লিখন জানে কি করলে চারু কথা শুনবে, তাই চারুকে শুনিয়ে বলে, চয়ন এক কাজ কর, আমার ঘর থেকে মোবাইলটা নিয়ে আয়, আপাকে ফোন দিয়ে বলি চারু রাতে ভাত না খেয়ে শুয়ে পড়ছে, যা ফোনটা নিয়ে আয় তো। বলেই অয়নকে চোখ মারে। চয়ন বুঝতে পারে এটা ভাইয়ের নাটক, সেও সঙ্গ দিয়ে বলে, এখনই আনছে। তৎক্ষণাৎই কাঁথা থেকে বেরিয়ে উঠে বসে চারু। লিখনের একটা হাত ধরে বলে, আপারে ফোন দিও না ভাইয়া প্লিজ। চাদর ফুলে লাল হয়ে যাওয়া চোখ দেখে দুই ভাই এগিয়ে এসে পাশে বসে। লিখনকে জড়িয়ে ধরে এবারে হাউমাউ করে কেঁদে ফেলে চারু। দুই ভাইয়ের বুঝতে অবশ্য অসুবিধে হয় না বোনের কান্নার কারণটা কি। তবুও চারুর মাথায় হাত বুলিয়ে দিয়ে লিখন জিজ্ঞেস করে, কি হয়েছে চারু, কাঁদছিস কেন? তোমরা কি একদিন হুট করে আমারেও আপার মতো দূরে পাঠিয়ে দিবে? না, পাঠাবো না, তোরে আমরা বিয়ে দিব না। মাথা তুলে ভাইয়ের মুখের দিকে তাকাই চারু। কান্না স্থগিত করে জিজ্ঞেস করে, সত্যি বিয়ে দিবে না? তুই বিয়ে করতে চাইলে দিব, নাইলে দিব না। আবার লিখনকে জড়িয়ে ধরে চারু বলে, তোমরা আমারে কোনোদিন বিয়ে দিও না ভাই, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। চারুর মাথায় হাত বুলিয়ে দিয়ে লিখন বলল, আচ্ছা দিব না, এখন আই ভাত খাবি। চারু আবার মুখ তুলে বলে, আপার কি আমাদের জন্য খারাপ লাগছে না ভাইয়া? আপা তো বলেছিল কোনোদিন বিয়ে করবে না, আমাদের ছেড়ে কোথাও যাবে না। এই ঘরে আপাকে ছাড়া আমি একা কি করে ঘুমাবো? আপারে জড়ায় না ধরলে আমার তো ঘুমই হয় না ভাই। স্থগিত হওয়া চারুর কান্না আবার গতি পায়। এবার আর লিখনের মুখে জবাব কুলায় না। কি বলবে সে? তার নিজেরই তো বুকের ভেতরটা কামড়াচ্ছে। এবারে চয়ন বলে, আবার যদি জানতে পারে তার পিছনে আমরা তার জন্য কাঁদছি, তাহলে কিন্তু আপাও কষ্ট পাবে। সে তো আমাদের জন্যই বিয়ে করবে না বলেছিল, এখন না হয় নিজের জন্য ভাবছে। আমাদের তো উচিত আপার জন্য খুশি হওয়া। দেখবি কালকে দিনের বেলায় আপা দেখা করতে আসবে। আপার কি এখন আর আমাদের সাথে সময় থাকবে? চয়ন এগিয়ে এসে চারুর মাথায় ছোট্ট করে গাঁটটা মেরে বলে, আপার জীবনে আমাদেরও তিনজনের চাইতে বেশি কেউ না। দেখবি আপা শত ব্যস্ততার মধ্যেও আমাদের কাছে ছুটে আসবে। এখন আই ভাত খাবে। ক্ষুধা নাই আমার। চারু আপত্তি করলে দুই ভাই তাকে টেনে নিয়ে যায় ভাত খাওয়াতে। চিত্রলেখা থাকতে কখনো ওদের না খেয়ে রাতে ঘুমোতে দেয়নি। চারুকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আজ তার অবর্তমানে ওরা সেই দায়িত্ব পালনেরই চেষ্টা করছে। যদিও ওদের তিনজনেই চিত্রলেখা কখনো কোনো কিছুর কমতি হতে দেয়নি। নিজের সাধ্যের মধ্যে সবটুকু করার চেষ্টা করছে। খাওয়া পড়ায় কমতি থাকলেও ভালোবাসা কমতি কোনোদিন হতে দেয়নি চিত্রলেখা। শাশুড়ির প্রেশার মেপে নিজের ঘরে ফিরতেই তানিয়া দেখে তার ঘরেই বসে আছে রাদিন। তাকে দেখেই উঠে দাঁড়ায় সে। এগিয়ে এসে বউয়ের মুখোমুখি দাঁড়ায়, কিন্তু তাকে খানিকটা অবাক করে দিয়ে তানিয়া পাশ কেটে চলে যায়। বিছানায় গিয়ে বসে, ল্যাপটপটা ফেলে দিয়ে তাতে মনোযোগ দেয়। আচমকা তানিয়ায় মনোযোগ এমন পরিবর্তনের আভাস পেয়ে অবাক না হয়ে পারে না সে। তৎক্ষণাৎই অন্য কিছু ভাবে না সে। হয়তো অল্প কিছুদিনের কথা বলে গিয়ে বেশ লম্বা সময় পর আশায় বউয়ের অভিমান হয়েছে, এমনটাই ধরে নেয় রাদিন। স্বাভাবিক থাকবার চেষ্টায় রাদিন পেছন ঘুরে তানিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কেমন আছো মিম? মিসকাত কি ঘুমিয়ে পড়েছে? নিজের কাজ করতে করতেই তানিয়া জবাব দেয়, এখনো মিম মিশকাতের ঘুমানোর সময় হয়নি জানো না? নাকি নিজের ছেলে মেয়েদের রুটিন অজানা তোমার? তানিয়াকে করা কেমন আছো প্রশ্নটা যে সরাসরি এড়িয়ে গেল বুঝতে রাদিনের বিশেষ অসুবিধে হয়নি, কিন্তু আচমকা তানিয়ার ভেতরকার এই পরিবর্তনের কারণ ধরতে পারছে না। তবে সন্দেহ মনের ভিতর ঠিকই উকি দিচ্ছে। একবার মনে হচ্ছে হয়তো রৌনক তানিয়াকে তার ও শবনবের বিষয়টা জানিয়েছে, আবার মনে হচ্ছে হয়তো জানায়নি। রাদিন এক্ষুনি আর তানিয়াকে ঘাটাই না, পরে একান্তে সময় পাওয়া যাবে, তখন না হয় এসব নিয়ে কথা বলা যাবে, মান অভিমানও ভাঙানো যাবে। আমি ফ্রেশ হয়ে আসছি বলে যেই রাদিন চেঞ্জিং রুমের দিকে আগায় তানিয়া বলে, তোমার সব জিনিসপত্র আমি তোমার ঘরে পাঠিয়ে দিয়েছি, এই ঘরে আর তোমার কিচ্ছু নেই। ওখানেই দাঁড়িয়ে পড়ে রাদিন, কপাল সামান্য
কুচকে জিজ্ঞেস করে, আমার ঘরে? এটা কার ঘর তাহলে? এটা আমার ঘর। তোমার আমার ঘর কি আলাদা? ল্যাপটপটা কোল থেকে নামিয়ে উঠে এসে রাদিনের মুখোমুখি দাঁড়ায় তানিয়া। তার চোখের দিকে তাকিয়ে যথেষ্ট শক্ত করেই বলে, তুমি আমি কখনোই একজন ছিলাম না, শুধু একটা সম্পর্কের বোঝা বয়ে নিয়েছিলাম এতকাল। এখন আর এসব লোক দেখানোর প্রয়োজন নেই। হাতে উঁচু করে দরজা দেখিয়ে তানিয়া আরো বলে, তোমার ঘরে তোমার সবকিছু রাখা আছে, আর কিছু লাগলে জাহানারা খালাকে বললেই হবে। নাও এক্সকিউজ মি প্লিজ, আমি জরুরি কাজ করছি। রাদিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়া দিয়ে তানিয়া বলে, লিভ রাদিন, আই নিড টু ওয়ার্ক। বাধ্য হয়ে নিজের ঘর ছাড়তে হয় রাদিনকে। এই মুহূর্তেই কথা বাড়াতে চাই না সে। তার পেছন পেছনে দরজা পর্যন্ত এসে তানিয়া আরো বলে, একটু পরেই সবাই ডিনারে বসবে, যদি খেয়ে এসে না থাকো তো তাহলে ইউ ক্যান জয়েন। রাদিনের আর কিছু বলার সুযোগ না দিয়ে তার মুখের উপরেই দরজাটা আটকে দেয় তানিয়া। রৌনকের বুকে মাথা রেখেই কখন যেন চিত্রলেখার চোখের পাতায় ঘুম নেমে এসেছে। ঠিক ঘুম নয়, তন্দ্রা লেগেছে। রৌনক আর সরাই না, যদি ঘুম ভেঙে যায় ভেবে। প্যান্টের পকেটে থাকা মোবাইলটা বেজে উঠতে তৎক্ষণাৎই বের করে। কল রিসিভ করে কানে তুলতেই অন্য পাশ থেকে তানিয়া বলে, ডিনার করবে না? সে কি কথা, তোমরা খাবে না? এই না বলে গেলে ক্ষুধা লেগেছে তোমার? চন্দ্র চোখ লেগেছে, ও উঠলে পরে না হয় আমরা খেয়ে নেব, তোমরা অপেক্ষা না করে খেয়ে ফেলো। ও আচ্ছা, তাহলে আমাদের ডিনারের পরে না হয় তোমাদের জন্য টেবিল সাজিয়ে দিব। এত কষ্ট করতে হবে না, ট্রেতে করে কাউকে দিয়ে উপরে পাঠিয়ে দাও, আমরা না হয় ঘরেই খেয়ে নেবো আজ। ঠিক আছে। রৌনক ফোন রাখতেই টের পায় চিত্রলেখা সজাগ হয়ে গেছে। নিজেকে রৌনকের বুকে আবিষ্কার করে খানিকটা ইতস্তত বোধ করে। রৌনকের সরে গিয়ে বসে। ভেজা চুল হাত খোপায় বাঁধে নিলে রৌনক বাধা দিয়ে বলে, 1 মিনিট, বেঁধো না। বাথরুম গিয়ে একটা টাওয়াল নিয়ে ফিরে আসে সে। চিত্রলেখা টাওয়াল দেখে বলে, আমাকে দিন, আমি মুছে দিচ্ছি। রৌনক তার কথা শোনে না। বউকে কাছে টেনে নিয়ে যত্ন করে তার চুল মুছতে মুছতে বলে, এতটুকু আমায় করার সুযোগ দাও প্লিজ, আই ওয়ন্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ। রুমের দরজায় কেউ নক করতেই রৌনক গিয়ে খুলে দেয়। জাহানারা নিজে এসেছেন ওদের খাবার নিয়ে। ওনাকে দেখে রৌনক বলল, তুমি কষ্ট করে আসতে গেলে কেন বলো তো, অন্য কাউকে পাঠিয়ে দিতে। এগিয়ে এসে চিত্রলেখার চিবুক স্পর্শ করে চুমু খায় জাহানারা। বলে, আমার রনকের বউয়ের দায়িত্ব কি আমি অন্য কারোর হাতে ছাড়তে পারি? চিত্রলেখা কেবল মুচকি হাসার চেষ্টা করে। ওভাবে খাবার দিয়ে জাহানারা চলে গেলে রৌনক বলে, উনি আমার বাবার দূর সম্পর্কের বোন হয়। আমার বুঝ হওয়ার পর থেকে ওনাকে আমাদের বাড়িতে দেখেছি। সম্পর্কে আমার ফুপু হলেও আমরা খালা বলেই অভ্যস্ত। মায়ের সঙ্গে সবসময় বোনের মতো করে থেকেছেন, তাই আমরা ছোট থেকেই খালা বলেই ডেকেছি। উনিও কখনো আপত্তি করেননি। আমাদের জন্য উনি আমাদের পরিবারেরই একজন সদস্য। আমি ভাইয়া অনেক সময় মাকে কাছে পেতাম না, তখন এই জাহানারা খালাই নিজের ঘুম বিসর্জন দিয়ে রাতের পর রাত আমাদের খেয়াল রেখেছেন। মায়ের অবর্তমানে মায়ের আদর স্নেহ দিয়েছেন, আমাদের খেয়াল রেখেছেন। ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে রৌনক আরো বলে, ভাবি কখনো ওনাকে ছোট করে দেখেননি। জানি তোমাকে আমার আলাদা করে বলে দিতে হবে না, তবুও বলছি ওনার দিকে খেয়াল রেখো। আমরা ছাড়া মানুষ তার আর কেউ নেই। চিত্রলেখা রৌনককে আশ্বস্ত করে বলল, আপনি চিন্তা করবেন না, আমি খালার খেয়াল রাখবো। আমি জানতাম তুমি রাখবে। এখন এসো ডিনারটা সেরে ফেলি। একটু উসখুস করে চিত্রলেখা বলে, আমার না ক্ষুধা নেই। ভ্রু কুচকে তাকাই রৌনক জিজ্ঞেস করে, শাওয়ার নিতে গিয়ে কি পানি খেয়েছো? চোখ বড় বড় করে তাকায় চিত্রলেখা, সেই সঙ্গে মাথা ঝাঁকায়। রৌনক জিজ্ঞেস করে, তাহলে ক্ষুধা থাকবে না কেন? আজ সারাদিনে ঠিকঠাক কিছু খেয়েছিলে? এবারেও মাথা ঝাঁকায় চিত্রলেখা। রৌনক হাত ধরেই টেনে নিয়ে যাওয়া যায়। বাইরের রুমে খাবার দিয়ে গেছেন জাহানারা। চিত্রলেখাকে ইতস্তত করতে দেখে রৌনক জিজ্ঞেস করে, কিছু বলতে চাও? মাথা দুলিয়ে চিত্রলেখা বলো, আগে চারুকে একটা ফোন করি, ওরা খেলো কিনা। চিত্রলেখার গলা ধরে আসে। তা টের পেয়ে রৌনক জিজ্ঞেস করে, আসার পরে ফোন করোনি বাসায়? মাথা ঝাঁকায় চিত্রলেখা। আবার কণ্ঠে রৌনক বলে, ফোন দাওনি কেন? ওরা নিশ্চয়ই ফোন কলের অপেক্ষায় আছে। এত বোকা তো তোমাকে ভাবিনি। চিত্রলেখা জবাব দিতে পারে না। আসার পর রৌনকের মায়ের রিয়াকশন দেখে সব ভুলে গিয়েছিল সে।
মনটাও খারাপ হয়ে গিয়েছিল। এই বাড়িতে যে সে গ্রহণযোগ্য নয় তা জানতে পেরেই মূলত মনটা খারাপ হয়ে গিয়েছিল। তাই আর মন খারাপ নিয়ে বাসায় ফোন করেনি। ওই সময় তার কণ্ঠ শুনলেই ওরা বুঝে ফেলতো এদিকে কিছু একটা ঘটেছে। তাই বলা যায় ইচ্ছে করেই ফোন করেনি সে। কিন্তু এখন খাওয়ার কথা উঠতেই বুক ভার হয়ে কান্না পাচ্ছে তার। যদিও আজ রাতের খাবার সে রান্না করে দিয়ে এসেছে, কিন্তু কাল থেকে কে ওদের রান্না করে খাওয়াবে? ভাই বোনগুলো তো ওর হাতের রান্নার পাগল। রৌনক বলে, তুমি কথা বলে আসো, তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করবো আমরা। চিত্রলেখা আর সময় বিলম্ব করে না। এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে। চারুকেই ফোন লাগায়। একবার রিং হতেই কল রিসিভ হয়। বোনের কল পেয়ে কেঁদে ফেলে চারু। যদিও সে কাঁদতে চায়নি, কিন্তু নিজেকে সামলেও রাখতে পারেনি। একটু করে সবার সঙ্গেই কথা হয় চিত্রলেখার। কথা শেষ করে ওখানেই থম ধরে বসে রয়। চারুর কান্না, খালার কান্না, দুই ভাইয়ের ভারী হয়ে আসা কণ্ঠ শুনে চিত্রলেখা নিজে কাঁদেনি। ও কেঁদে ফেললে ওরা আরো ভেঙে পড়তো, তাই নিজেকে আটকে রেখেছে। রৌনক এতক্ষণ দরজার কাছেই দাঁড়িয়ে ছিল। 1 মিনিট সময় অপেক্ষা করে এগিয়ে আসে সে। চিত্রলেখার হাত ধরে তাকে নিয়ে যায় ডিনার করতে। এখনই কিছু বলে না রৌনক চিত্রলেখাকে। নিজেই প্লেটে খাবার তুলে নেয়। ভাত মাখিয়ে প্রথম লোকমাটা বউয়ের মুখের সামনে ধরে বলল, হ্যাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। আজ আর তোমাকে কষ্ট করে নিজের হাতে খেতে হবে না। ওই মন খারাপের রাতগুলোতে না হয়ে আমি তোমার একটু বেশি যত্ন করব, একটু বেশি খেয়াল রাখবো। তুমি কেবল আমায় সেই সুযোগ দিও। চিত্রলেখা এক পলক রৌনকের চোখের দিকে তাকায়। তারপর বাধ্য মেয়ের মতো মুখ খুলে লোকমাটা নেয়। কি হলো তার কে জানে। হুড়হুড় করে চোখ ভেঙে কান্না পেয়ে গেল। চিত্রলেখা আর নিজেকে আটকে রাখতে পারল না। চোখ ভাসিয়ে কেঁদে ফেলল। রৌনক বাধা দিল না, সেই সঙ্গে ভাত খাওয়ানো বন্ধ করলো না। সে নিজের কাজ করতে থাকলো। চিত্রলেখাকেও কাঁদতে দিল। খাওয়া দাওয়ার পর বেডরুমে ফিরে এসে রৌনক চিত্রলেখাকে বলে, তোমাকে একটা জিনিস দেখাই। চিত্রলেখা আগ্রহ ভরে তাকিয়ে থাকে, কি দেখবে তা দেখার জন্য। রৌনক এগিয়ে গিয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে একটি ছোট রিমোট বের করে। রুমের একদিকের দেওয়াল জুড়ে পর্দা, সেদিকে প্রেস করতেই অটোমেটিক পর্দা সরে যেতে লাগলো। অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে চিত্রলেখা। পর্দা দুপাশে সরে যেতেই বেরিয়ে আসলো সম্পূর্ণটা থাই করা, আর ওদিকে ঝুল খোলা বারান্দা। রৌনক আবার রিমোট টিপে পর্দা আটকে দিয়ে বলল, এটা অটোমেটিক, তোমার সুবিধার জন্য জানিয়ে রাখলাম। রিমোটটা জায়গা মতো রাখতে রাখতে রৌনক আরো বলে, অনেক রাত হলো, আসো শুয়ে পড়ি, তুমি হয়তো টায়ার্ড। বলতে বলতেই রৌনক বিছানার বাম পাশটায় প্রায় শুয়ে পড়েছে। চিত্রলেখাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসো ঘুমাই। একবার ঢোক গিলে চিত্রলেখা মিনমিন করে বলে, আমরা এক বিছানায় ঘুমাবো? চিত্রলেখার প্রশ্ন শুনে রৌনক উঠে বসে। বলে, হাজবেন্ড ওয়াইফ তো এক বিছানাতেই ঘুমায়, তাই না? কিন্তু আমাদের একসাথে ঘুমানোর কি দরকার? না মানে আপনাকে কষ্ট করতে হবে না। আমি বাইরের ঘরের সোফায় বা এখানে নিচেও ঘুমোতে পারবো, আমার কোনো সমস্যা নেই। চিত্রলেখার কথা শুনে কেমন কেমন করে যেন তাকায় রৌনক। মুখে হাসি ভাব রেখে বলে, আমরা কি সিনেমা করছি? আমি বেডে ঘুমাবো, তুমি ফ্লোরে। কাম অন চন্দ্র, উই আর ম্যারিড কাপল, দিস ইজ নট এ জোক অ্যান্ড উই আর নট জোকিং হিয়ার, উই আর ম্যারিড ফর দ্য লং লাইফ টাইম। তারপরেও গড়িমসি করে চিত্রলেখা। এবারে রৌনক সামান্য শক্ত না হয়ে পারে না। চোয়াল শক্ত করে বলে, তুমি কি চাইছো আমি উঠে গিয়ে তোমায় কোলে করে বেডে নিয়ে আসি? ইফ ইউ ওয়ান্ট আই ক্যান ডু দ্যাট হ্যাপিলি। চিত্রলেখা তৎক্ষণাৎ তটস্থ হয়, খানিকটা ঘাবড়েও যায়। রৌনক যে এমন কাজ করার আগে দুইবার ভাববে না সেটা তার বোঝা হয়ে গিয়েছে, তাই আপত্তি করে বলে, না না না, এর প্রয়োজন নেই, আমি নিজেই শুয়ে পড়ছি। ছোট ছোট কদম ফেলে বিছানায় গিয়ে বসে চিত্রলেখা, রৌনকের দিকে পিঠ করে। পেছন দিকে রৌনক বসে থেকেই জিজ্ঞেস করে, তুমি এই পাশে শুতে চাইলে আমি ও পাশে শুতে পারি, আই ডোন্ট মাইন্ড। না না না, লাগবে না, যে কোনো এক পাশ হলেই আমার চলবে, কোনো পাশেই সমস্যা নেই আমার। ভেরি গুড। বলেই হাত বাড়াই রৌনক।
তার পাশেই রুমের লাইটটা সুইচ বোর্ড, লাইট অফ করে দিয়ে ড্রিম লাইট চালায় সে। একদমই মৃদু হলদেটে লাইটিং, অনেকটা নিয়ন আলোর মতো। শুয়ে পড়েছে রৌনক, পেছনে না ঘুরেও তা টের পায় চিত্রলেখা। বুকের ভেতর কেমন ধুকপুক করছে তার অকারণেই। একজন পুরুষের সঙ্গে এক ঘরে এক বিছানায় থাকতে হবে ভাবতেই বুকের ভিতর অদৃশ্য তোলপাড় হয় তার। শুয়ে পড়ার আগে এক ঢোক পানি খায় সে, তারপর বুকে জড়িয়ে রাখা ওড়নাটা দলা পাকিয়ে বালিশের পাশে রাখে। চিত্রলেখার পরনে খুবই কমফোর্টেবল নাইট স্যুট, পাজামা ও শার্ট। এমনকি রৌনকও একই ধরনের পোশাক পরেছে। টিভিতে সিনেমায় দেখা যায় নারী চরিত্ররা নাইটি পরে, কিন্তু রৌনক তাকে তেমন কিছু দেয়নি। ভাগ্য ভালো দেয়নি, নয়তো লজ্জায় মাটিতে ঢুকে পড়তে হতো তাকে। ওসব নাইটির চাইতে এই পোশাকটা যথেষ্ট মানসম্মত। না পেট বের হয়েছে, না হাঁটু বের হয়েছে, আর না বুক পিঠ দেখা যাচ্ছে। তবে সমস্যা হচ্ছে এর সঙ্গে ওড়না নেই। স্কার্ফ হলেও ভালো হতো, তবে সমস্যা নেই। চিত্রলেখা ড্রেসের ওড়না দিয়ে কাজ চালিয়ে নিয়েছে। আস্তে ধীরে বিছানার কার্নিশ ঘেঁষে শুয়ে পড়ে চিত্রলেখা। কিং সাইজের বিছানাটা দুজন মানুষের জন্য যথেষ্টর চাইতেও বেশি। চিত্রলেখার মনে হয় এই বিছানাটা হয়তো কিং সাইজের চাইতেও বড়। এতে অবশ্য ওর জন্যেই ভালো হয়েছে। হাত পা সামান্য এদিক সেদিক হলেও সেটা রৌনক পর্যন্ত পৌঁছবে না। তাছাড়া চিত্রলেখার শোয়া খারাপ হয়। ঘুমের মধ্যে পাশের জনের উপর হাত পা তুলে দেওয়ার অভ্যেস আর নেই, বরং দেখা যায় ঘুমের মধ্যে কমই হাত পা ছুঁড়ে সে শান্ত হয়েই ঘুমায়। এদিক থেকে নিজের উপর বিশ্বাস আছে তার, কেবল বিশ্বাস নেই পেছন দিকে বিছানার অপর প্রান্তে শুয়ে থাকা মানুষটার উপর। কখন কি করে বলা মুশকিল। এখনো মানুষটাকে ঠিকঠাক বুঝে উঠতে পারছে না সে। চুপচাপ শান্ত হয়েই শুয়ে থাকে চিত্রলেখা, একদম গুটিসুটি মেরে। বিছানার একদম কার্নিশ ঘেঁষেই শুয়েছে, আর একটু সামান্য এদিক হলে ধপাস করে নিচে পড়ে যাবে। তবুও ওভাবেই শুয়ে থাকে। পেছনে রৌনকের সারা শব্দ নেই, হয়তো ঘুমিয়ে পড়েছে ভেবে সামান্য স্বস্তি পায় চিত্রলেখা। কিন্তু তার স্বস্তি পাওয়া মিনিটও অতিক্রম করতে পারে না। আচমকাই পেছন থেকে হাত বাড়িয়ে চিত্রলেখার পেটের কাছে ধরে টেনে নেয় রৌনক নিজের কাছে। আচমকা টান দেওয়ায় চিত্রলেখাকে কিছু বলতে পারেনি। তার পিঠ গিয়ে ঠেকলো রৌনকের বুকের সঙ্গে। অস্ফুট স্বরে চিত্রলেখা বলল, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।